রাজশাহী বাংলা। এই কলেজটি অবিভক্ত বাংলার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। ঢাকা কলেজ 1841 সালে প্রতিষ্ঠিত হলেও সেখানে উচ্চশিক্ষা দেওয়া হতো না, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ানো হতো। কিন্তু রাজশাহী কলেজ 1873 সালে প্রতিষ্ঠিত এবং 1878 সালেই এই কলেজে প্রথম শ্রেণীর স্বীকৃতি লাভ করে এবং বিএ শ্রেণীতে পাঠদান শুরু হয় এবং তারপরেই এখানে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু হয়। এই কলেজ প্রতিষ্ঠার পিছনে যারা জড়িত ছিলেন, নাটোরের প্রমথনাথ রায়, দুবলহাটির রাজা এবং আরও বেশ কিছু বিত্তশালী জমিদার রাজাদের সহযোগিতায় এই কলেজের গোড়াপত্তন হয় এবং এই যে রাজশাহী কলেজের নান্দনিক ভবন, এই ভবন সৃষ্টিতেও কিন্তু হচ্ছে তৎকালীন জমিদারদের অবদানই বেশি এবং তাদের হচ্ছে দেওয়া অনুদানেই কিন্তু এই ভবনটি তৈরি করা হয়েছে। আর এটি কিন্তু এখন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি ধারক হিসেবে এখনও দাঁড়িয়ে আছে এবং তার সৌন্দর্য বিকশিত করছে। রাজশাহী কলেজে বেশ কিছু ঐতিহ্যিক ভবন রয়েছে, তার মধ্যে হাজী মোহাম্মদ মহসিন ভবন, এটি 1887 সালে তৈরি, আর এই প্রশাসন ভবনটি 1885 সালে তৈরি। তাছাড়াও পদার্থবিজ্ঞান ভবন, তারপরে প্রথম বিজ্ঞান ভবন, এই ভবনগুলো কিন্তু হচ্ছে এই ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। রাজশাহী কলেজ যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকে কিন্তু এর সাফল্যের ধারা অব্যাহত আছে। এখানকার শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন উচ্চ মর্যাদায় অসীন আছে। তাছাড়াও সারা বিশ্বে এখানকার শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। জার্মান একজন বিজ্ঞানী যিনি রাজশাহী কলেজের স্টুডেন্ট, তিনিও কিন্তু হচ্ছে রাজশাহীতে আসলে রাজশাহী কলেজ হচ্ছে ভ্রমণ করে যান। তাছাড়াও আমরা জাতীয় পর্যায়ে যখন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এটি প্রতিযোগিতার প্রচলন করা হলো, আমরা ধারাবাহিকভাবে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমানের স্যারের নেতৃত্বে 2015, 16, 17 এবং 18 সালে ধারাবাহিকভাবে প্রতিযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে।
রাজশাহী শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ প্রত্নতত্ত্ব জাদুঘর হিসেবে এটি স্বীকৃত। স্থাপিত হয়েছিল ১৯১৩ সালে এবং পরে ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। জাদুঘরটি বরেন্দ্রভূমির সমৃদ্ধ অতীত এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রামাণ্য ভাণ্ডার হিসেবে পরিচিত। এখানে সংরক্ষিত আছে বহু মূল্যবান পাথর এবং ধাতুর ভাস্কর্য, খোদিত লিপি, বিভিন্ন যুগের মুদ্রা, মৃৎপাত্র এবং পোড়ামাটির ফলক, অস্ত্রশস্ত্র, প্রাচীন আরবি ও ফার্সি দলিল, চিত্র, বই এবং বাংলা সংস্কৃতির হাতে লেখা পাণ্ডুলিপি। এসব সংগ্রহ কেবল বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার প্রত্নতত্ত্ব চর্চায়ও অনন্য স্থান ধরে রেখেছে। প্রত্নতত্ত্বের অনুসন্ধান, সংরক্ষণ এবং প্রদর্শনে এই জাদুঘর বরেণ্য গবেষণা কেন্দ্রগুলোর একটি হিসেবে বিবেচিত। আমরা ঘুরতে এসেছি, এখানে এসে আমাদের খুব ভালো লাগলো। এখানে বরেন্দ্র জাদুঘর হচ্ছে আমাদের দেশের প্রথম একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জাদুঘর। এর মধ্যে আমাদের অনেক ধরনের কালেকশন আছে, অনেক মূর্তি, ১২০০-১৩০০ শতক থেকেও অনেক প্রত্নতত্ত্ব নিদর্শন আছে আমাদের এখানে, যেগুলো রাজশাহী সহ বরেন্দ্র অঞ্চলের একটা ঐতিহ্য বলবো আমি। এখানে অনেক দাতা আছেন যারা হচ্ছে এগুলো দান করেছেন দেখলাম। আমার দেখে খুব ভালো লাগলো যে এত জিনিস আমাদের দেশে বিনা স্বার্থে এরা দান করেছে, আমাদের দেশের একটা ঐতিহ্য হিসেবে। এখানে অনেক ধরনের সভ্যতার নিদর্শনও আছে দেখলাম, সিন্ধু, মৌর্য, তারপর হচ্ছে শূদ্র, ওনাদের কয়েকটা নিদর্শন দেখলাম। বিভিন্ন হচ্ছে কৃষ্ণপ্রস্তর, বিভিন্ন হিন্দু সভ্যতার বিশেষ করে অনেক মূর্তি আছে। এখানকার বিভিন্ন অন্বেষণশীল প্রদর্শনী পর্যটক এবং শিক্ষার্থীদের জন্য যেমন আকর্ষণীয়, তেমনি ইতিহাস ভিত্তিক গবেষণার জন্য অত্যন্ত মূল্যবান। প্রাচীন বাংলার অন্যতম জনপদ বরেন্দ্র অঞ্চল। এই বরেন্দ্র অঞ্চলে আমরা প্রায় ২৫০০ বছরের ইতিহাস এবং নিদর্শন পাচ্ছি, যে নিদর্শনগুলো বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে। যেমন আমরা বলতে পারি মৌর্য আমল, গুপ্ত আমল, পাল, সেন, সুলতানি, মোঘল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বর্তমান সাময়িক সময়ের মধ্যে যে কীর্তিগুলো রয়েছিল ঐতিহ্যের, সেই বিষয়গুলো বরেন্দ্র গবেষণা জাদুঘরে ধারাবাহিকভাবে প্রদর্শিত রয়েছে। আমরা বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠার পিছনে ৩ জন মহিষী মানুষ, অক্ষয় কুমার মৈত্র, কুমার শরৎ কুমার রায়, দীঘাবতীয়া রাজপরিবারের সন্তান এবং রমাপ্রসাদ চন্দ্র, এই ৩ জন মহৎ ব্যক্তির উদ্যোগে ১৯ শতাব্দীর প্রথম দিকে এই বরেন্দ্র অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠা করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মের কাছে এর মাহাত্ম্য এবং গুরুত্ব তুলে ধরা। সেই লক্ষ্য নিয়ে প্রথমে বরেন্দ্র অনুসন্ধান সমিতি তারা প্রতিষ্ঠা করেন এবং তারপরই বেশ কিছু কালেকশন তারা শুরু করেন, প্রত্ন নিদর্শন, এবং কালেকশন যখন ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে, এই বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠার জন্য এই ইমারত নির্মাণ করেন। রাজশাহী শহরের আরেকটি উল্লেখযোগ্য বিনোদন ও সামাজিক কেন্দ্র হল শহীদ জিয়া শিশু পার্ক, যা সাধারণভাবে রাজশাহী জিয়া পার্ক নামে বেশি পরিচিত। পদ্মা নদীর কাছাকাছি অবস্থিত এই পার্কটি রাজশাহী শহরের নাগরিক জীবনে বিনোদনের এক গুরুত্বপূর্ণ স্থান। শিশুদের জন্য বিনোদনমূলক রাইড, খেলার মাঠ, সবুজ গাছপালা এবং হাঁটার পথ, সব মিলিয়ে এটি একটি পরিবার বান্ধব পার্ক হিসেবে পরিচিত। শহীদ জিয়া শিশু পার্ক রাজশাহী শহরের কোলাহলপূর্ণ জীবনের মাঝে এক স্বস্তির আশ্রয়স্থল। প্রতিদিন বিকেলে এখানে শিশুদের হাসি, পরিবারগুলোর আড্ডা এবং তরুণদের সময় কাটানোর দৃশ্য চোখে পড়ে। জাতীয় দিবস, ছুটির দিন এবং উৎসবের সময়ে এই পার্কটি
এই জায়গাতে যে ঐতিহ্যবাহী অনেক পুরাতন মুঘল আমলের অনেক কিছু দেখলাম, নিদর্শন দেখার পরে আসলে যেগুলো জিনিস দেখলাম, দেখার পরে মনে হচ্ছে আমিও কিছুটা সেই আমলটাতে ফিরে যাওয়ার মতো একটা অবস্থা দেখে বোঝা যায়। তো সর্বোপরি আমাদের এই পুঠিয়া রাজবাড়িটা যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য যে নেওয়া হয়েছে, তারা যে জিনিসগুলো এখন সংরক্ষণ করে আমাদেরকে দেখাচ্ছে, আমরা তাদের মাধ্যমে জানতে পারছি, তাতে আমরা খুব গর্বিত যে আমাদের পুঠিয়াতে একটি রাজবাড়ি রয়েছে, সেটা মুঘল আমলের ঐতিহ্য ধারণ করে। তো এটার জন্য প্রতিনিয়তই দেশ বিদেশ থেকে যারাই আসে, এটা থেকে এই বিষয়গুলো দেখে মুগ্ধ হয় এবং এখানকার খুঁটিনাটি সব কিছু তথ্যই তারা সংগ্রহ করে লিপিবদ্ধ করে নিয়ে যায়। পুঠিয়া রাজবাড়ির মূল ভবনটি 1895 সালে রাজা নারায়ণ দেবের পরিবার, বিশেষত রানী হেমন্ত কুমারী দেবী প্রতিষ্ঠা করেন। এটি একটি বিশাল আয়তনের জমিদারি প্রাসাদ, যেখানে ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলী, অলঙ্কৃত স্তম্ভ, দেয়ালে সুন্দর কারুকাজ এবং জটিল চিত্রকর্ম চোখের সামনে ইতিহাসকে জীবন্ত করে তোলে। রাজবাড়ির প্রাঙ্গণে বিস্তৃত দোলমঞ্চ, মন্দির ও বিভিন্ন স্থাপত্য সম্বলিত নিদর্শন রয়েছে এখানে। এই স্থাপনার আশপাশে মাঠ উৎসব, ধর্মীয় আচার এবং লোক সংস্কৃতির কেন্দ্র হিসেবে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। পুঠিয়া রাজবাড়ি মূলত বাংলাদেশের অন্যতম একটা ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। এটাই রাজশাহীর অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত। আমরা জানি যে পুঠিয়া রাজবাড়িটা মূলত মুঘল সম্রাট আকবরের সময় থেকে শুরু। এটা 1610 থেকে শুরু করে একটানা 1940 সাল পর্যন্ত এই জমিদারি স্টেটটা বিদ্যমান ছিল। আর এইখানে সর্বশেষ ছিল মহারানী হেমন্ত কুমারী। আমরা জানি যে 1610 সালে মোগল সম্রাট আকবরের সময় থেকে এই অঞ্চলটা ছিল পুঠিয়ার জমিদারের অধীনে। 13,000 বর্গমাইল এইদিকে ভারতের মালদহ, কুষ্টিয়ার আগ পর্যন্ত, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া। আর দীর্ঘদিন যে আমরা জানি যে নাটোরের রানী ভবানী জমিদার বাড়ি, এদিকে তাহেরপুর জমিদার বাড়ি, এগুলো সম্পূর্ণই এইটার আন্ডারে ছিল। ধীরে ধীরে সংকুচিত হয়ে এসে 1940 সাল পর্যন্ত এই জমিদার পর্যন্ত সর্বশেষ টিকে ছিল। সর্বশেষ মহারানী হেমন্ত কুমারী, তার দ্বারাই অনেক কিছু তৈরি হয়েছিল। সর্বশেষে এখনও স্মৃতি বিজড়িত হিসেবে পানির যে ঢোপকল, রাজশাহী কলেজ, বিভিন্ন স্থাপনাগুলো সর্বশেষ যে মহারানী হেমন্ত কুমারী তারই অবদান। রাজশাহী শহর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত বাঘা শাহী মসজিদ এই অঞ্চলের অন্যতম ঐতিহাসিক মুসলিম স্থাপত্য নিদর্শন। এটি নির্মিত হয়েছিল 1523 খ্রিস্টাব্দে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহর পুত্র সুলতান নসরত শাহর আমলে। প্রায় 500 বছরের পুরনো এই মসজিদ ইট, চুন এবং সুরকির মিশ্রণে নির্মিত, যার স্থাপত্যে লতা পাতা, ফুল ফল এবং জটিল নকশার কারুকাজ পরিলক্ষিত হয়। এই মসজিদের কাছেই একটি বড় দিঘি। শীতকালে অতিথি পাখিদের আগমন ঘটে এবং প্রতি সপ্তাহে শুক্রবার সেখানে শাহ দৌলা রহমতুল্লাহ আলাইয়ের মাজারে বহু ভক্তের আগমন লক্ষ্য করা যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, এমনকি বহিরাগত বিভিন্ন দেশ থেকেও কিন্তু এখানে এই মসজিদ দেখার জন্য অনেক লোকজন আসেন। বিভিন্ন রকমের মুসল্লিরা এখানে আসেন। বিশেষ করে শুক্রবারে বেশি মুসল্লিদের আগমন ঘটে। বিভিন্নজন বিভিন্ন দোয়ার জন্য, বিভিন্ন মান্যত দেওয়ার জন্য, যেটা আসলে তাদের একটা ধারণা যে এখানে আসলে সুস্থ হয়ে যাবে ইত্যাদি, এই বিভিন্ন কারণবশত এখানে অনেকে আসেন। বিশেষ করে বেশিরভাগই আসেন হলো এখানে দেখার জন্য, যে এত পুরাতন মসজিদটা দেখার জন্য বিশেষ করে আসে। সব মিলিয়ে বলা যায় রাজশাহী জেলা কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, এটি ইতিহাসের এক জীবন্ত পাঠশালা। শিক্ষা প্রতিষ্ঠান, নদী, মন্দির, মসজিদ, জাদুঘর এবং শহীদ মিনার
সবকিছু মিলিয়ে রাজশাহী গড়ে উঠেছে বাংলাদেশের সংস্কৃতি ও চেতনার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে। অতীতের গৌরব, বর্তমানের সংগ্রাম এবং ভবিষ্যতের সম্ভাবনা, এই তিনের মিলনস্থলই রাজশাহী। রাজধানী ঢাকার সঙ্গে রাজশাহীর সড়ক যোগাযোগ অত্যন্ত উন্নত এবং নিয়মিত। ঢাকা থেকে রাজশাহী রেল যোগাযোগ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তঃনগর রুট। প্রতিদিন একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে, যার মধ্যে বনলতা এক্সপ্রেস, সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস উল্লেখযোগ্য। ট্রেন ভেদে যাত্রার সময় সাধারণত 4 ঘন্টা 30 মিনিট থেকে 7 ঘন্টার মধ্যে হয়ে থাকে। এই রুটে ট্রেন যাতায়াতে ভাড়া শ্রেণীভেদে 340 থেকে 1300 টাকার মধ্যে। ঢাকা থেকে রাজশাহী যাতায়াতের ক্ষেত্রে বাস যোগাযোগ দেশের অন্যতম জনপ্রিয় ও ব্যবহৃত মাধ্যমগুলোর একটি। প্রতিদিন দিনরাত মিলিয়ে অসংখ্য বাস ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়, যা সাধারণ যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য ভ্রমণকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। এই রুটে আনুমানিক বাস ভাড়া সর্বনিম্ন 650 থেকে 1600 টাকা পর্যন্ত।